কখনো কি ভেবেছেন সবাই তো জাস্ট দেখায় কিভাবে এআই দিয়ে ছবি বা ভিডিও বানানো যায়, কিন্তু কিভাবে মাত্র কয়েক সেকেন্ডে এরকম রিয়েলিস্টিক ছবি বা ভিডিও এআই আমাদের ইনস্ট্রাকশন বা প্রম্পট থেকে বানাতে পারে? এর পিছনে বা বিহাইন্ড দ্য সিনে মূলত কি কি ঘটে? এআই কিভাবে বুঝতে পারে আমরা এক্স্যাক্টলি কেমন ভিডিও বা ছবি চাচ্ছি, এবং কি কি মেকানিজম, লজিক বা টেকনোলজির মাধ্যমে আমাদের মনের মতো অর্থাৎ আমরা এক্স্যাক্টলি যেমন ছবি বা ভিডিও চাচ্ছিলাম সেই রকম ছবি বা ভিডিও বানাতে সক্ষম হয়। জি, এই ভিডিওতে আমরা এই সমস্ত রহস্য বা সিক্রেট গুলো একেবারে শুরু থেকে বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানবো, যাতে করে এটা কারোর কাছে আর ম্যাজিকের মতো মনে না হয়। যদিও এই টপিকটি খুবই খুবই কমপ্লেক্স, কিন্তু আমরা যথারীতি সুন্দর সুন্দর উদাহরণের মাধ্যমে কিন্তু বিষয়গুলো বোঝার চেষ্টা করব, যাতে করে টেকনিক্যাল নন টেকনিক্যাল সব ধরনের অডিয়েন্স এই বিষয়টা সম্পর্কে একেবারে পরিষ্কার একটি ধারণা পেতে পারে। সর্বপ্রথম জানতে হবে কিভাবে মেশিন বা এআই প্ল্যাটফর্মগুলো আপনার ভাষা বা শব্দ বুঝতে পারে। কারণ আপনারা জানেন এআই দিয়ে একটি ছবি বা ভিডিও বানানোর আগে কিন্তু আমাদেরকে প্রম্পট লিখতে হয়। প্রম্পট মানে হলো আপনি যেটা লিখে এআই কে কোনো কিছু করার জন্য ইনস্ট্রাকশন দেন। ধরুন আপনি লিখলেন এ ম্যান ইজ ওয়াকিং অন দ্য রোড। এখন আপনার লেখা প্রতিটি শব্দের অর্থ এআই যদি বুঝতে না পারে, তাহলে সে কিন্তু আপনার লেখা অনুযায়ী ছবি বা ভিডিও বানাতে পারবে না। এখন এআই কিন্তু মানুষের মতো করে শব্দের অর্থ বুঝতে পারে না, তার বোঝার সিস্টেম খুবই ইন্টারেস্টিং এবং সম্পূর্ণ আলাদা। মেশিন বা এআই প্ল্যাটফর্মগুলো কিভাবে মানুষের ভাষা বুঝতে পারে সেটার উপর আমাদের অলরেডি একটি ডেডিকেটেড চমৎকার ভিডিও আছে। এজন্য এটা আমরা এখানে আসলে আলোচনা করে সময় নষ্ট করব না। আমাদের সাজেশন হলো প্রথমেই বা এই ভিডিওটি দেখার পরে আপনি ওই ভিডিওটি অবশ্যই দেখবেন, না হলে অনেক কিছুই মিস করবেন। ভিডিও লিংকটি ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে দেয়া থাকবে। সো ধরে নিচ্ছি আপনি জানেন কিভাবে মেশিন বা এআই প্ল্যাটফর্মগুলো মানুষের লেখা টেক্সটগুলো বুঝতে পারে। টেক্সট বুঝার পরে এখন আসুন স্টেপ বাই স্টেপ জানি কিভাবে সে আমাদের মনের মতো ছবি বা ভিডিও বানাতে পারে। প্রথমেই এআই একটি পিওর নয়েজ ক্যানভাস নিয়ে থাকে। পিওর নয়েজ বলতে র্যান্ডম প্যাটার্ন অফ পিক্সেল। উদাহরণ হিসেবে বলা যায় যখন আমাদের টিভিতে কোনো সিগন্যাল থাকে না, তখন আমরা যেমন স্ট্যাটিক ঝিরঝির টাইপের একটা জিনিস দেখি, ঠিক তেমন। এরপরে আসে ডিফিউশন মডেল। এই মডেলের কাজ হলো এই পিওর নয়েজকে ধীরে ধীরে বিভিন্ন ধাপে ক্লিন বা পরিষ্কার করার চেষ্টা করা, এবং বিভিন্ন ধাপে এই নয়েজ ক্লিন করে করে আমাদের প্রম্পট বা ইনস্ট্রাকশন অনুযায়ী রিয়েলিস্টিক ইমেজে রূপান্তর করা। ডিফিউশন মডেলের মতো আরো অনেক টেক্সট টু ইমেজ মডেল আছে, যেমন জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্কস, অটো রিগ্রেসিভ মডেলস ইত্যাদি। যেহেতু ডিফিউশন মডেল সবথেকে ফেমাস, নতুন এবং খুবই পাওয়ারফুল, এজন্য আমরা ডিফিউশন মডেল দিয়েই বোঝার চেষ্টা করব। যেমনটি বলছিলাম, ডিফিউশন মডেল ধাপে ধাপে ওই নয়েজকে ক্লিন করে ছবিতে রূপান্তর করার চেষ্টা করে। কয়েক ধাপে বলতে এটার কোনো নির্দিষ্ট নিয়ম নাই। কোনো ইমেজের ক্ষেত্রে শতবার চেষ্টা করা লাগতে পারে, বা কমপ্লেক্স ইমেজের ক্ষেত্রে হাজারবারও চেষ্টা করা লাগতে পারে। প্রতিটি ধাপে ছোট ছোট করে নয়েজ রিমুভ বা কারেকশন করা হয়। এটা একটু পরে ডিটেলসে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এখন এআই দিয়ে ছবি তৈরি করা সম্পর্কে জানছি। এরপরে কিভাবে ভিডিও তৈরি হয় সেটা নিয়ে কথা বলবো, কারণ ভিডিওগুলো মূলত হাজার হাজার ছবির ধারাবাহিক সংমিশ্রণ। এরপরে আসি এই টোটাল প্রসেসের কোড, সেটা হলো নিউরাল নেটওয়ার্ক, যাকে আমরা ডিনয়েজার বলি। এর কাজটা হলো আমাদের একটু আগে যে নয়েজি ইমেজটি ছিল সেটির ক্লিয়ার ভার্সন কি হতে পারে প্রেডিক্ট বা অনুমান করার চেষ্টা করা, এবং সেই অনুযায়ী একটু একটু করে নয়েজ রিমুভ করতে থাকা। গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি কিন্তু ইচ্ছা মতো র্যান্ডমলি বা ব্লাইন্ডলি এই ক্লিয়ার ভার্সন প্রেডিকশনের কাজ করে না। এটি আমরা যে প্রম্পট বা ইনস্ট্রাকশনটি দিয়েছিলাম সেটির টেক্সট এমবেডিং ব্যবহার করে। যারা ইতিমধ্যে কিভাবে মেশিন মানুষের কথা বুঝতে পারে সেই ভিডিওটি দেখেছেন, তারা অবশ্যই টেক্সট এমবেডিং সম্পর্কে খুব ভালোভাবে জানেন। যাই হোক, এই এমবেডিং মূলত গাইড অর ব্লু প্রিন্টের মতো কাজ করে। এটি ডিনয়েজারকে বলে কি কি ফোকাসে রেখে ক্লিনিংটা করতে হবে। সো আমরা একটি উদাহরণ নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল, আপনার প্রম্পটটি ছিল এ ম্যান ইজ ওয়াকিং অন দ্য রোড। সো টেক্সট এমবেডিং থেকে সে কিন্তু ধারণা পেয়ে গিয়েছে এখানে প্রতিটি শব্দ যেমন ম্যান বলতে কি বোঝানো হয়েছে। সো সে এভাবে চিন্তা করে, যেহেতু এখানে ম্যান বা মানুষ বোঝানো হয়েছে, সো প্রথমেই নয়েজগুলো ক্লিয়ার করে একটি হিউম্যান শেপ বা ফিগার আনতে হবে। এভাবে সে বাকি যে ওয়ার্ডগুলো আছে, ওয়াকিং, রোড, এগুলো নিয়েও একইভাবে চিন্তা করে। কিন্তু কথা হলো হিউম্যান শেপ বা ফিগার কেমন হয় এটি আসলে এটা কিভাবে জানে? মূলত মডেলগুলো মিলিয়ন মিলিয়ন ছবি দিয়ে আগে থেকে ট্রেন করা হয়েছে। এ কারণে সে জানে মানুষের প্যাটার্ন বা রাস্তার প্যাটার্ন মূলত কেমন হয়ে থাকে। বাট প্রশ্ন হলো এগুলোর ভিতরে কানেকশন কিভাবে তৈরি হয়? মানে রাস্তার ওপরে যে মানুষটা থাকবে, চারিপাশে যে একটা সিনারিও থাকবে, সে যে হাঁটতাছে, এটার মোশনটা, এই জিনিসগুলো আসলে কিভাবে ক্রিয়েট হয়? মানে আরো সহজ করে বললে, রাস্তা কি মানুষের ওপরে থাকবে নাকি মানুষ রাস্তার ওপরে থাকবে? এই কানেকশনটা আসলে কিভাবে ক্রিয়েট হয়? এখানে একটি জিনিস মনে রাখতে হবে, আমাদের মডেল ক্রস অ্যাটেনশন নামের একটি মেকানিজম ব্যবহার করে, যেটা মূলত টেক্সটের স্পেসিফিক পার্টকে ছবির স্পেসিফিক রিজিয়নের সাথে কানেক্ট করে। যেমন আমাদের প্রম্পটের ম্যান শব্দটি গাইড করে ফ্রেমের মাঝে একটি হিউম্যান টাইপ ভার্টিক্যাল শেপ। এরপর ওয়াকিং অর্থাৎ হাঁটা শব্দটি ইনফ্লুয়েন্স করে ওই মানুষের পায়ের পজিশন, এবং রোড বা রাস্তা শব্দটি নির্দেশ করে নিচের দিকে হরিজেন্টাল ব্লবস। এই যে আমি বলতেছি যে ওপরের দিকে, নিচের দিকে, ভার্টিক্যাল, হরিজেন্টাল, এই জিনিসগুলো আমাদের এই যে ক্রস অ্যাটেনশন মেকানিজম সেটা কিভাবে ডিটেক্ট করতে পারে? ওই যে বললাম, আমাদের যে মডেলটি আছে সেটাকে লক্ষ লক্ষ ইমেজ দিয়ে আগে থেকে ট্রেন করা হয়েছে, এবং যখনই তাকে ওই রকম মানুষ রাস্তা দিয়ে হাঁটছে এরকম ইমেজ বা ভিডিও দিয়ে ট্রেন করা হয়েছে, তখন সে সবসময় এই প্যাটার্নই ফলো করছে যে নর্মালি রাস্তা সবসময় নিচের দিকে থাকে এবং মানুষটা আসলে রাস্তার ওপর দিয়ে হাঁটে। সো ওইটার উপর বেস্ট করে সে আসলে সিদ্ধান্ত নেয় যে কোনটার সাথে কোন
কোনটা কানেকশন করাবে এবং কোনটা কোথায় থাকবে। হিসাবের সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি ডিনয়েজার মাত্র 4টা স্টেপে নয়েজ থেকে আপনার কাঙ্ক্ষিত ছবি বানিয়ে ফেলবে। প্রথম স্টেপ কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলছি যে এটা কিন্তু অলরেডি প্রেডিক্ট করে ফেলছে যে মানুষের যে শেপটা সেটা কোন দিকে থাকবে এবং এটা ভার্টিক্যালি না হরিজেন্টালি থাকবে। একটা খুবই বেসিক ফিগার কিন্তু সে নয়েজ ক্লিয়ার করে করে রেডি করে ফেলছে, কিন্তু তখনও কিন্তু কোনো প্রকার কালার ডিটেলস এগুলো কিছুই নাই, জাস্ট রাফ শেপস। সেকেন্ড স্টেপে ওই যে শেপটা করলো ওইটাকে রিফাইন করা শুরু করে। এখন ওই ভার্টিক্যাল ব্লবস গুলা ভাগ হয়ে হয়ে মাথা, তারপরে আপনার ঘাড়, পা, এই জিনিসগুলো তৈরি হতে থাকে। এরপরে যে রোড ব্লবস গুলো ছিল সেগুলোকে আরো শার্প করার চেষ্টা করে এই সেকেন্ড স্টেপে, এবং এর মধ্যেই কিন্তু আপনার কি ধরনের কালার হইতে পারে সেইগুলো আসলে প্রেডিক্ট করা শুরু হয়ে যায়। ফর এক্সাম্পল, সে যখন আগে ট্রেন হয়েছে হাজার হাজার বার, তখন সে দেখেছে যে মানুষের গায়ের রং মূলত কালো বা শ্যামলা বা এই টাইপের হয়, কখনো লাল নীল হয় না নরমালি। তো সেই কারণে বাই ডিফল্ট আগে স্কিন কালার যে সে যেটা এক্সপিরিয়েন্স করে আসছে সেটাই কিন্তু সে ইউজ করবে। এরপরে থার্ড স্টেপে শুরু হয় আসলে স্মল যে ডিটেলস গুলো থাকে সেইগুলোর উপর কাজ করা, যেমন ক্লথিং টেক্সচার, যেমন পায়ের নিচে বা পাশে যে ছায়া বা শ্যাডো টাইপের থাকবে, ন্যাচারাল লাইটিং, এই টাইপের স্মল ডিটেলস গুলো নিয়ে কিন্তু সে তখন থার্ড স্টেপে কাজ করা শুরু করে। এরপরে এইভাবে শত শত বা হাজার হাজার বার চেষ্টা করতে করতে ফাইনাল স্টেপে এসে কিন্তু সকল প্রকার নয়েজ গুলা রিমুভ করতে সক্ষম হয়, এবং এখন কিন্তু যে মানুষটা রাস্তা দিয়ে হাঁটতেছে সেটাকে খুব রিয়েলিস্টিক লাগে, তার যে পশ্চার বা অঙ্গভঙ্গি সেগুলো কিন্তু খুবই কারেক্টলি ডেভেলপ হয়। এর পিছনে আসলে অনেক ধরনের ফিজিক্স, লজিক, ম্যাথমেটিক্স এই জিনিসগুলো কাজ করে, বাট আমি জিনিসটাকে এখানে সিম্পল রাখছি যেহেতু প্রথমেই বললাম এই ভিডিওটা আসলে টেকনিক্যাল নন টেকনিক্যাল সবার জন্য। এবং সবশেষে আমাদের যে ডিকোডার নেটওয়ার্ক, এইটা আসলে আমাদের ইমেজের ক্লিননেস যেটা সেটাকে আরো বেশি এক্সপ্যান্ড করে, এবং যার ফলে আমরা একটা ফুল রেজুলেশন ইমেজ পাই। এখন ছবি কিভাবে জেনারেট হয় এটা নিয়ে তো ধারণা পেলাম, এখন আসুন ভিডিও কিভাবে জেনারেট হয় সেটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক। এখানে একটা খুব বড় চ্যালেঞ্জ আছে, কারণ ভিডিওর ক্ষেত্রে কিন্তু টেম্পোরাল কনসিস্টেন্সির দরকার হয়। মানে ইমেজের ক্ষেত্রে কিন্তু আমরা নর্মালি একটা ক্যানভাস নিয়ে কাজ করতেছিলাম, একটা সিঙ্গেল ইমেজের উপর, এখানে কোনো প্রকার মুভমেন্ট ছিল না। কিন্তু ভিডিওর ক্ষেত্রে কিন্তু এর সিকোয়েন্স, টাইমিং, স্পেস, এই জিনিসগুলোর উপর খেয়াল রাখতে হয়, কারণ কোন সিনের পরে কোন সিন আসবে। আমি যদি এই জিনিসটাকে সিম্পলি বোঝানোর চেষ্টা করি, ভিডিওটা মূলত ধরেন যে অনেকগুলো ছবির একটা সিকোয়েন্স, মানে একটা ছবির পরে আরেকটা ছবি খুবই অল্প সময়ের ব্যবধানে চেঞ্জ হচ্ছে, যার কারণে আপনি ওইটাকে মুভমেন্ট আকারে দেখতেছেন। এই যে পায়ের মুভমেন্টটা, এটা কিন্তু মাস্ট বি কোহেরেন্ট হইতে হয়, অর্থাৎ একটার সাথে আরেকটার কানেকশন থাকতে হয়, না হলে আপনি দেখবেন যে হাঁটার প্যাটার্নটা কিন্তু কখনোই মিলবে না। ভিডিওর ক্ষেত্রে আগে যে অ্যাপ্রোচটি ব্যবহার করা হতো সেটা হলো ফ্রেম বাই ফ্রেম প্লাস কনসিস্টেন্সি কনস্ট্রেন্টস। এটার মানে হলো ওই যে আমরা ছবি যেভাবে জেনারেট করলাম না, এআই গুলো ওইরকম ছবিগুলো আসলে ওয়ান বাই ওয়ান জেনারেট করে, এবং প্রথম যে ছবিটা জেনারেট হয় সেটাকে সে রেফারেন্স হিসেবে ব্যবহার করে দ্বিতীয় ছবিটা জেনারেট করে। এভাবে সে মাল্টিপল ছবি জেনারেট করে, এরপরে সে তার একটা সিকোয়েন্স তৈরি করে, যেহেতু সে একটা ছবিকে রেফারেন্স হিসেবে পরের ছবিটি তৈরি করার জন্য ব্যবহার করেছিল, তো সেটার উপর বেস্ট করে কিন্তু সে আমাদেরকে একটা ভিডিও প্রোভাইড করতে পারে। কিন্তু বর্তমানে ভিডিওর জন্য যে অ্যাডভান্স টেকনিক ব্যবহার করা হয় সেটা হলো স্প্যাশিও টেম্পোরাল ডিফিউশন অর ল্যাটেন্ট ভিডিও ডিফিউশন। এক্ষেত্রে ছবির মতো মোটামুটি সেম প্রসেসেই কাজটা হয়ে থাকে, তবে এখানে একটা সিঙ্গেল নয়েজ ক্যানভাস বা ছবির পরিবর্তে এআই মূলত সিকোয়েন্স অফ নয়েজ ফ্রেম নিয়ে কাজ করে, অর্থাৎ একই সিকোয়েন্সে অনেকগুলো ক্যানভাস বা ছবি নিয়ে কাজ করে। আর টাইমকে এক্সট্রা ডাইমেনশন হিসেবে এখানে ব্যবহার করা হয়, কারণ যেমনটা বলছিলাম ভিডিওর ক্ষেত্রে কিন্তু টাইম এন্ড স্পেস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই মডেলটা এই কারণেই পাওয়ারফুল এবং ফাস্ট, কারণ আগের মডেলের মতো প্রতিটি ফ্রেম বা ছবি আলাদা আলাদা করে বানানোর পরিবর্তে এই মডেলটি স্পেস আর টাইম দুটোকে একসাথে দেখে, যেন এটা একটা 3D পিক্সেল ব্লক। এরপর স্পেস টাইম অ্যাটেনশন ব্যবহার করে মডেলটি শেখে কিভাবে বস্তুগুলো সময়ের সাথে স্মুথলি মুভমেন্ট করে আর পরিবর্তিত হয়। ফলে এটি শুধু স্থির ছবি জোড়া না লাগিয়ে আগে যেমনটা দেখছিলেন আপনারা, বাস্তবসম্মত মুভমেন্টের টাইমিং সহ ভিডিও তৈরি করতে পারে, এবং এভাবে আমরা কিন্তু রিয়েলিস্টিক ভিডিও আউটপুট পেয়ে থাকি। সো ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, সবার সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।